আজকের গল্পের নাম তিরলের বালা। এটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মার্টিন কোম্পানির ছোট লাইন। গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনো ছাড়বার ঘন্টা পড়েনি। এ নিয়ে গাড়ির লোকজনের মধ্যে নানা রকম মতামত চলছে। মশাই, বড় গেছে, নেমে যাব। প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই। কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। এদের কাণ্ডই এরকম। আসুন না সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বড়গাছা স্টেশনে 2টো ট্রেনের লোক এক ট্রেনে পুরলে, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, তাও কদমতলা এলো 1 ঘন্টা লেট করে। ওই আপিসের সময় ঠিক টাইম মতো যায়, তারপর সব গাড়ির সমান দশা। আহ, কি ভুল যে করেছি মশাই, এই লাইনে বাড়ি করে রিটায়ার করলাম। কোথায় বাড়ি করি, কোথায় বাড়ি করি? আমার শ্বশুর বললেন তার গ্রামের বাড়ি করতে। সে কোথায় মশাই? এই প্রসাদপুর। যেখানে প্রসাদপুর ঠাকুর আছেন। মেয়েদের ছেলেপুলে না হলে মাদুলি নিয়ে আসতে চায়। হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গন্ডা হবে, পাড়াগা জায়গা, শ্বশুর বাড়ি সবাই রয়েছেন। তখন কি মশাই জানি 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলুম। দেখছি যেমনই ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট। 25 মাইল আসতে 25 খেলা চলছে। এই স্টুপিড গাড়িগুলো 25 কি, 3-25 75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুর নরমোত্তর। ডেলি প্যাসেঞ্জারই করি, কান্না পায় এক সময়। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশনে। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন। মেসোমশাই নাকি মৃত্যু শয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে চলেছি। যেরকম এরা বলছে তাতে কখন সেখানে পৌঁছবো কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু হেলাগোছা ভাবে বাঁধা। সে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। যুবকটি মাঝে মাঝে সকলের কথাবার্তা শুনছে, মাঝে মাঝে বাইরের দিকে চেয়ে ধূমপান করছে। গাড়ি ছেড়ে 3-4টে স্টেশন এলো। পান, পটল, আলু, মাছের পুটলি হাতে ডেলি প্যাসেঞ্জারের দল ক্রমে ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে বসে প্রচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে। ইঞ্জিনের ঝকঝক শব্দ ভেদ করে ওদের 2 hairs, no trumps, 3 spades। যখন জাঙ্গিপাড়া গাড়ি এসে দাঁড়িয়েছে তখন বেলা যায় যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তাল গাছগুলোর গায়ে রাঙা রোদ। শেষ ডেলি প্যাসেঞ্জারটা জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়ি খালি হয়ে গেল। একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চিতে চেয়ে দেখি যুবক ও তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেইলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম বেশ, এখন তারা নেমেই গেছে। আমি প্রায় একা। এখন স্বভাবতই যুবক ও যুবতীর প্রতি মনোযোগ আকৃষ্ট হলো। মেয়েটি বিবাহিত নয়, সে তো বেশ দেখি বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধে কি ভাই বোন কিংবা মামা ভাগ্নি? মেয়েটি বেশ সুন্দর। ছোকরা মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকগে, আমার সেসব ভাবনার দরকার কি? নিজের কি হবে তা নেই ঠিক। সন্ধ্যা তো হয়ে এলো। মাসিমাদের স্টেশন থেকে 2-3 মাইল দূরে তার বাসা। পথ সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো জঙ্গিপাড়ার পরের স্টেশন, তারপর ছাড়লো। বড় বড় ফাঁকা রাঢ়দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচিত ক্ষুদ্র ক্ষুদ্র চাষা গা, লাউ পাতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা ঢেঙারি মাথায় ফিরছে। আবার মাঠ জাম গাছের মাথায় কালো বাদুর উড়ে এসে বসেছে। খালের ধারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম। দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানালার বাইরে চেয়ে রয়েছে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই। না, মামা ভাগ্নি বা ভাই বোন নয়, নিয়ে পালানোই ঠিক। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2টো স্টেশন গিয়ে আরো দেশের অজপাড়াগা আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এই দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর মধ্যে সে অঞ্চল নিতান্ত খাপছাড়া ও অনুপযোগী। যাকগে, আমার কেন সব ভাবনা। পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ বাতি জেলে গেল। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি।
নিতান্ত দুর্ভাবনায় পড়ে গেলাম। রালো দেশের মাঠের উপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়ি আছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেসোমশাইয়ের চিকিৎসার জন্য মাসিমা কিছু টাকার দরকার বলে লিখেছিলেন। মাই টাকাটা দিয়েছে, ধনে প্রাণে না মারা পরিশেষকালে। হঠাৎ আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বললে, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূর বলতে পারেন স্যার? নদী প্রায় আধা মাইল। নৌকা পাওয়া যাবে খেয়ারে? এখন নদীতে জল কম, নৌকা বোধহয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞাসা করি না কেন ওরা কোথায় যাবে, কিন্তু ওদের দিক থেকে কথাবার্তায় ভরসা না পেয়ে চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি থামলো। বিশেষ কেউ নামলো না, ছোট স্টেশন। যুবকটি আমায় জিজ্ঞেস করলে, আচ্ছা স্যার, ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? এই যে কোনো গাড়ি, মোটর, বাস কি ঘোড়ার গাড়ি? লোকটা বলে কি এই অজপাড়ায় ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে রাখবে কে, বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না সেখানে। পাড়াগা জায়গা, রাস্তাঘাট তো নেই। এবার ওদের গন্তব্যস্থল সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চিপে রাখলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তে আমার সেই কৌতূহল মেটাবার পথ আবিষ্কার করে দিল। জিজ্ঞেস করলে, ওখান থেকে তিরল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে মুখের দিকে চাইলেন। তিরল যাবেন কেন? সে তো অনেক দূর বলেই শুনেছি। আমি এদেশে প্রায় নতুন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 কোষের বেশি হবে। যুবকের উদ্বেগ ও চিন্তা রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে এসে বললে, যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। তবে ইলোপমেন্টই হবে যা আন্দাজ করেছিলাম, কিন্তু তিরলে কেন? সেখানে তো লোকে যায় অন্য উদ্দেশ্যে। বলুন, হ্যাঁ বলুন না, বলুন। যুবকটি মেয়েটির দিকে আঙুল দেখিয়ে গলার সুর নামিয়ে বললে, ওকেই নিয়ে যাচ্ছি তিরলে, পাগলা কালীর বেলা আনতে। ওরই জন্য। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল পালা পড়ার নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি? চুপ করে আছে এখন প্রায় 2 মাস, কিন্তু যখন খেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। এত রাত যে হবে বুঝতে পারিনি। সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূরে নয়। আপনারা আসছেন কোত্থেকে? অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে সয়ালডি কলিয়ারি। এদিকের কিছু খবর জানি না, লোক যেমন বলেছে তেমনি শুনেছি। কি করি এখন? ওই মেয়ের সঙ্গে বিদেশ বিভূতি জায়গা, বড় বিপদে পড়ে গেলাম যে। চুপ করে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলাম। ছোকরা বিপদে পড়ে গিয়েছে বেশ। ওর কথা শোনার পর থেকে মেয়েটির দিকে চেয়ে দেখেছি। চমৎকার দেখতে মেয়েটি, ধবধবে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো, তাতে মুখশ্রী আরো সুন্দর দেখাচ্ছে। অমন সুন্দরী মেয়েকে নিয়ে এই বিদেশে রাত্রিকালে মাঠের মধ্যে দিয়ে 5-6 ক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটলো বলে মনে করবার কোনো কারণ নেই। এক চাপাডাঙ্গাতে কোথাও থাকা যায়, কিন্তু পাড়াগাঁয়ে অপরিচিত লোকদের, বিশেষ করে যখন শুনবে যে মেয়েটি পাগল, তখন ওদের রাত্রে আশ্রয় দেওয়ার মতো উদারতা খুব কম মানুষেরই হবে। যুবকটিকে বললাম, চাপাডাঙ্গাতে কোনো লোকের বাড়ি আশ্রয় নেবেন রাত্রে? তার চেষ্টা করে দেখবো। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া আর কারো কাছে খাবে না পর্যন্ত। যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ খেপে উঠতে পারে। ওর ভরসা করি না স্যার। ওর সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি পর্যন্ত দস্তুর মতো ভয় পাই। সে না দেখেই ভালো। ও অন্য মানুষ হয়ে যায় একেবারে। চাপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রি অন্ধকার এখনো ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত। অনুমান করা যায় কি ধরনের হবে আর একটু পরে। চাপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নেই। খান কতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশ পান, বিড়ি, মুড়ি মুড়কি কিংবা মুদিখানা দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের দুপারে দুখানা চাষাভুষো লোকের ঘর। আমরা টিকিট দিয়ে সবাই স্টেশনের বাইরে এলাম। সামনেই 2-3খানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা অনেকটা কমে গেল। কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করলাম নদী ধার পর্যন্ত তারা যায়, তা জানালো নদী পার হবার উপায় নেই গরুর গাড়ির। তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, কি করবেন?
নয়তো স্টেশনেই থাকবেন রাতে? না স্যার, কাল অমাবস্যা, আমার তিরুল পৌঁছাতেই হবে কাল। এখানে থাকলে কাজ হবে না। আপনি আর একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন। আপনাকে যখন পেয়েছি ছাড়তে পারবো না। আপনি না দেখলে কোথায় যাই বলুন? আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসোমশাইয়ের অসুখ, সেখানে টাকা পয়সা নিয়ে যত শীঘ্র সম্ভব পৌঁছাতে হবে। এদিকে এই বিপন্ন যুবক ও তার বিকৃত মস্তিষ্ক তরুণী ভোগ দিয়ে ছেড়েই বা এদের দেই কি করে এই অন্ধকার রাতে? তা হয় না, সঙ্গে যেতেই হবে, মেসোমশাইয়ের অদৃষ্টে যাই ঘটুক না কেন। গরু গাড়ি গাড়োয়ানরা ভরসা দিল। তিরুলের বাঁধা রাস্তা, নদী পেরিয়ে উপরে গেলে গাড়ি পাওয়া যায়, পালকি পাওয়া যায় একটু খোঁজ করলেই। হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় ভীতি কিছু নেই। নদীর খেয়া থেকে বড় জোর 2 ঘন্টার রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা 3 জন এলাম। সারা ট্রেনে মেয়েটি কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল। যুবকটির দিকে চেয়ে বলল, দাদা, আমার শীত করছে। তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর, যেন 17 ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে মেয়েটির দিকে তাকালাম। আহা, এমন সুন্দরী মেয়েটি কি অদৃশ্য নেই না জন্মেছে? বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেবে? যুবকটি বললেন, না, গায়ে দেবার কিছু ধরুন এ বৈশাখ মাসে তো আনিনি। বিছানার চাদরখানি পেতে গাড়িতে বসেছিলাম, ওখানে গায়ে দেয়। মেয়েটি আবার বললে, কি নেবি দাদা? বেশ স্বাভাবিক সুরে কথা বলছে মেয়েটি। আমি বললাম, দমোদর। মেয়েটি এবার আমার মুখের দিকে মুখ ফিরিয়ে বললে, বল্লভপুর যে দমোদর? আমি জানি, খুব বড় নদী। না দাদা, ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দমোদরের ধারে বল্লভপুর বলে গ্রাম আছে, বর্ধমান জেলায়। সেখানে আমার মামার বাড়ি। কিনা পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে দুবার গিয়েছিল ছেলেবেলায়। তারপর খেয়া নদী পার হওয়ার সময় পূর্ণিমা ওর দাদাকে বললে, ভয় করছে দাদা, ডুবে যাবো না তো? ও দাদা, নৌকা দুলছে যে। ডুবে যাবি কেন? চুপ করে বসে থাক, দুলছে তাই কি? ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি লোকটা ভালো, সে আমাদের অবস্থা দেখে বললেন, দাঁড়ান বাবু মশাইরা, শ্যামকুমারের গোয়ালপাড়ায় গরুর গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতেই বসুন। পূর্ণিমা বললে, দাদা কিছু খাবে না? খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ হ্যাঁ, দে না, ওকে দে, তুইও খা। কিছু তো খাসনি, পৌঁছাতে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি ও মিহিদানা পরিবেশন করে দিল। বললে, দেখো তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি তো? আমি বললাম, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বললে, বর্ধমান থেকে কেনা, আসবার সময়। খারাপ হয়নি, দেখুন তো মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি এমন একটি সন্ধ্যার কথা। ভাবিনি যে দামোদর নদীর উপর নৌকাতে বসে একটি অপরিচিত যুবক ও একটি অপরিচিত তরুণীর সঙ্গে খাবার খাবো এভাবে। তেমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি। বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী মর্মন্তুদ অভিজ্ঞতার পটভূমিতে ফেলে আজ যখন আবার সেই সন্ধ্যাটির কথা আমার মনে হয়, তখন ভাবি সেদিন তাদের সাথে দেখা না হওয়াই উচিত ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে বাঁচা যেত তাহলে। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, এমন সময় গরুর গাড়ি নিয়ে কেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালুর চরে এসে হাজির হলো। তিরুল যাওয়ার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে উঠে পড়লাম। কেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু, ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে আমাকে টিনটা নেওয়া হয়নি। গাড়ি গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শ্যামপুর গ্রামের মধ্যে গাড়ি ঢুকলো। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ি, ঘরের পেছন দিয়ে রাস্তা, ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে, তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত। মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহুদূর চলে গিয়েছে। রারবেশের মাঠ, বন জঙ্গল খুব ঘন, এখানে ওখানে মাঝে মাঝে 2-4টে কলা গাছ ছাড়া। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় 2 কোষ দূরে।
আপনাকে আমরা কষ্ট দিলাম তো? কি আর কষ্ট, আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিয়ে বলল, কি আর কষ্ট, আমাদের কাজ শেষ হলে আপনাদের গাড়িতে তুলে দিয়ে। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস ও সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করলে। এমন হাসি কোনোদিন আমি হাসতে দেখিনি কাউকে, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এ ধরনের হাসতো না, অন্তত এই জায়গায় আর এই অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপলে। ব্যাপার কি? ভয় হলো। মেয়েটি ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটির কেমন মেজাজ, কোনো কথা না, তার মনে কিভাবে সারা জাগাবে কখন জানি না। তখন একদম কথা না বলাই ভালো, নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর মেয়ে কি খারাপ অদৃশ্যে নিয়ে এসেছিল পৃথিবীতে যে তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি তাতে মনে আনন্দ নেয়, মনে আনে ভয়। গাড়িতে কিছুক্ষণ কেউ কোনো কথা বললো না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলছে। বোধ হয় আমার একটু তন্দ্রাবেশ এসে থাকবে। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল। গাড়ির ছোঁয়ের মধ্যে অন্ধকার, আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী ও তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখে কষ্টের আহ শব্দ আমার কানে যেতেই আমি পিছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছোঁয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পেছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছোঁয়ের দিকটা চাচের পর্দাটা। আমি কোনো কথা বলবার পূর্বে যুবকটি চাপা উদ্বেগের স্বরে বলল, ধরুন ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির দারোয়ানের কানে কথাটা না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটির গায়ে কি করে হাত দেবো ভাবছি, এমন সময় যুবকটি বেদনার্থ কণ্ঠে বলে উঠল। পরক্ষণে বললে, কামড়ে দিয়েছে, ধরবেন না ধরবেন না। ততক্ষণ গাড়ি থামিয়ে দিয়েছে দারোয়ান। আমাদের দিকে চেয়ে বললো, কি বাবু, কি হয়েছে? দারোয়ানের কথার উত্তর দেবার সময় আর সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমার ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে। কিন্তু আমি কোনো বাধা দেবার আগেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছল এবং গাড়ি থেকে লাফ দিয়ে পড়লো। হতভম্ব গারোয়ান গরুর কাঁধে জোয়াল নামাবার পূর্বেই আমি ও মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তো নিবিড় নয়, কিন্তু মেয়েটির কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে এবং বোধহয় মেয়েটির দাদার। এই সময়ে কিন্তু আমাদের গারোয়ান যথেষ্ট সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিলে। সে ততক্ষণে ব্যাপারটি আন্দাজ করতে পেরেছে। তিরল যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ অপ্রকৃতিস্থ থাকেই, এ তথ্য তাদের অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক, এটাই বোধহয় এতক্ষণে ও ঠাউর করতে পারেনি। গারোয়ান তাড়াতাড়ি বললে, বাবু শিগগির চলুন, কাছেই পাতিহালের খাল, সেদিকে উনি না যান, টিপকলের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারোই মনে নেই। সবাই ছুটলাম গারোয়ানের পিছু পিছু। প্রায় 82 আন্দাজ পথ ছুটে যাওয়ার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম। তার দুধারে নিবিড় কষার ঝাড়। তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবার অবকাশ পাওয়া যায়নি জিনিসটার গুরুত্ব কতটা, বা এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, আর কোন দিকে জল আছে গারোয়ান? না বাবু, কাছে পিছে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্য দুদিকে যাই। আমি খালের ধারে দাঁড়িয়ে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা চলে গেল অন্যদিকে। আমার মুশকিল এই যে সঙ্গে একটা দেশালাই পর্যন্ত নেই। এই কৃষ্ণা চতুর্দশীর রাত্রের অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কি জানি। সেখানে দাঁড়িয়েছিলাম জানি না কতক্ষণ হবে, ঘন্টাখানিক বোধ হয়, তার বেশি হয়তো। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল। গরুর গাড়ির গাড়োয়ানের গলাটা শুনলাম, বাবু বাবু। আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এলো।
গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হেরিকেন লণ্ঠন। ব্যস্ত হয়ে বললাম, কি হলো, পাওয়া গিয়েছে? যার হাতে লণ্ঠন ছিল সে লোকটা বললে, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের গরুদের জাত কেটে দিতে ঢুকেছি। সন্ধ্যা একটু পরেই দেখি গোয়াল ঘরের এক পাশে একটি পরমা সুন্দর স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছিলাম, বাবু কি? তারপর বাড়ির লোক এসে পড়লো, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমরা বাড়িতে বসিয়ে আপনার খোঁজে বেরোলুম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলে, এই কি কষ্ট। চলুন গরিবের বাড়ি, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরের মাথাটা ভালো যদি হতো একটু, তো দিদি ঠাকুর একেবারে লক্ষ্মীর প্রীতি। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়েছে। আপনারা সবাই ব্রাহ্মণ শুনলাম। কতকালের ভাগ্যে আমাদের, দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন। কাল ভোরে আমি আমার গাড়িতে তেল পৌঁছে দেবো আপনাদের। অমন হয়। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়েছিলাম। বাড়িটার কথা এখানে একটু বলা ভালো, এই জন্য যে পরবর্তী ঘটনার সঙ্গে এই বাড়ির অতি ঘনিষ্ঠ সম্বন্ধ। একবার ভাবি সে রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তুরুল চলে যেতুম। আসলে নিয়তি নিয়তি যাকে যেখানে টানে, তিরল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া। বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার দুই কামরা, মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠান, উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার দুটা কামরার মধ্যে যেটা ছোট, সেটার পেছনের দোর খুলে কিন্তু বাইরে উঠানে আসা যায় না। সেটি অন্তপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধারা, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি স্বজনের উপযোগী এসে পড়লো। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বলতে পারবে না কিছুক্ষণ আগে এই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাখছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে। নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত 11টা প্রায় বাজে। পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জে হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন? আমায় নাকি সবাই দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, দুখানা হাত দুখানা পা, আমার দেখবার কি আছে? ওর দাদা বললে, আর কি কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই জিজ্ঞেস করছিল। তারপর বেশ দিব্যি সহজ হয়ে বললে, আর বলছিল তোমার বিয়ে হয়নি। আমি বললাম, এবছর আবার বিয়ে দেবে না বলেছেন বাবা। বলেই সে আমাদের তাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলে। আমি তো অবাক। ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমার চোখ টিপলে। পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে। অভাগীর এ স্বাদ এ জীবন পূর্ণ হবার নয়। কিন্তু এ ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক, কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি। খুব কমের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন একটি সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতে পারবে না। আমায় বললে, আপনাকে আমরা তো বড় কষ্ট দিলুম, আমাদের সয়ালিতে যাবেন কিন্তু একবার দাদা। বেশ, যাবো বলতে দিদি, নিশ্চয়ই যাব। এই পূজার সময়ই যাবেন। আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিবাড়ি বাবুরা করে আর একখানা বাজারে হয়। শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময় বললে, আর একটা জিনিস দেখবেন, সাঁওতালদের নাচ, সে একটা দেখবার জিনিস। আসুন পুজোর সময়, ভারী খুশি হব আমরা আপনি এলে। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বললে, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নিমন্ত্রণ রাখতেই হবে আপনার। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে আমাদের সকলকে দিতে। পূর্ণিমা বললে, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো। ডালের হাতে তো আর দুধ দেওয়া যাবে না।
পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলো মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। আহার আদির প্রায় আধ ঘন্টা পরে আমরা সবাই শুয়ে পড়লুম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটা এবং আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি। শরীর ও মন বড় ক্লান্ত ছিল, অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কতক্ষণ পর জানি না, এবং কেন তাও জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে, কিংবা ওই রকম কিছু। অমন হয়, আবার ঘুমানোর চেষ্টা করি। এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে, হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকে বটে, যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো। একটু পরেই আর শব্দ শুনতে পেলুম না। আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লুম। আমার ঘুম ভাঙলো খুব ভোরে। পাশের কামরার দোর তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলুম। আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকও না। আরো আধা ঘন্টা পরে গৃহস্বামী রশ্মি উঠে বাইরের ঘরের দাওয়া এলেন। আমার বললেন, ঘুমোলেন কেমন বাবু? মশা কামড়ায় নিয়ে? এরা এখনো ঘুমোচ্ছে বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম, তারপর সে উঠে কোথায় বেরিয়ে গেল। এদিকে প্রায় 8টা বাজলো, তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। 8:30টার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, 8:30 দস্তুর মতো বেলা, খুব রোদ উঠে গিয়েছে চারিদিকে। রসিক আবার জিজ্ঞেস করলে, এরা এখনো ওঠেনি? আমি বললাম, কই না, ওঠেনি তো। গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয়, ভোরের দিকে ঘুমিয়েছে আর কি। আমার কাহিনী শেষ এসেছে বেলা 9টার সময়, যখন ওদের সারা শব্দ শোনা গেল না, তখন আমি দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে মনেই হলো না। তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানালাটা দিয়ে উঁকি দিয়ে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিত। এই অবস্থায় জানালা দিয়ে চেয়ে দেখা দ্বিধাবোধ করছিলাম, কিন্তু এবারে দেখা দরকার। ব্যাপার কি ওদের? জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধহয়, ঠিক বলতে পারি না, কারণ আমারও কিছুক্ষণ বুদ্ধি লোপ পেয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না। জ্বালানা দিয়ে যা দেখলুম তাই। প্রথমেই আমার চোখে পড়লো ঘরে এত রক্ত কেন। চোখে ভুল দেখলাম নাকি? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা, পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুর হয়ে কেমন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে। বিছানা রক্ত ভাসছে, মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেঝে ভাসছে, আর পূর্ণিমার দেয়ালের ধারে মেঝের উপর পড়ে আছে। জীবিত না মৃত বুঝতে পারলাম না। একটা পাশ বালিশ চৌকির উপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি? লোকজন চারিধারে এসে পড়লো। আমার জ্ঞান ছিল না। মাথায় জল টল দিয়ে আমার সকলে সাঙ্গা করে 10-15 মিনিট পরে ধরে শুয়ে দিল ঘরে। এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো। তারা দেখলে পূর্ণিমার দাদার গলায়, কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্য একখানা বড় বটি গৃহস্থরা দিয়েছিল, সেখানে রক্ত মাখা অবস্থায় বিছানার উপাসে পড়ে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতবাহিনী রাত্রে কোনো এক সময় বিভৎস কাণ্ড ঘটিয়েছে। নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূত। দিব্যি শান্ত, নিশ্চিন্ত ভাবে ঘুমোচ্ছে। আমার যখন জ্ঞান হয় ঘরে ঢুকেছি, তখন ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছি কি সুন্দর, আরো ছেলে মানুষ, নিষ্পাপ সরল বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংস মুক্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ভেসে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু, এক হাতে তার খড়গ, অন্য হাতে বড়া ভয়। অতঃপর যা ঘটবার তাই ঘটলো। পাড়ার লোক, গ্রামের লোক ভেঙে পড়লো, পুলিশ এলো। আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম। তাদের জেরার প্রশ্ন উত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তো আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকবো। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমি করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত বস্ত্র, বটি, বিছানা, উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি তাই রক্তে। দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্দে ঘুমালো। পুলিশকেও কষ্ট করে ঘুম ভাঙাতে হলো। আমি ওর পাশে দাঁড়ালাম এই ঘোর অন্ধকার রাত্রে।
অসহায় উম্মাদিনীর আর কে ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না। কি মেয়ে কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগা বাবু পর্যন্ত। সয়ালডি কলিরাতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার 3টে বন্ধু। ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিত। পাগল বলে স্বামী নেয় না। সে কখনো জানে না সে বিবাহিত, কখনো আবার ভুলে যায়। পূর্ণিমার মা নেই, তাও এই প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটি উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারের জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজেই রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উম্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলেন ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয়। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরের সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন উঠানো হচ্ছে, তখন একগাল হেসে আমার দিকে চেয়ে বলল, আমাদের স্যালারিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? ওর বাবাকে বললে, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না। দাদার কাছে কানের 2টো দুল খোলা রয়েছে, কান বড্ড নেড়া নেড়া দেখাচ্ছে। এসব কয়েক বছর আগের কথা। অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি। মানুষ চলে যায়, স্মৃতি থাকে। জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছায়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, রৌদ্রলোক, পরিবর্তনশীল ঋতু চক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর ওকে কতকাল কষ্ট দেবেন বলা বাহুল্য। এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি, কারণ সহজেই অনুমেয়।